শুভ দ্বীপ্রহর। আজ আমাদের মহাবিদ্যালয়ের একটি আনন্দের মুহূর্ত। মহাবিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগ এবং যোগের সার্টিফিকেট কোর্স ইউজিসি অ্যাপ্রুভ যে কোর্সটি আছে তার যে কমিটি এবং সেই কমিটির অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ মিত্র এখানে উপস্থিত আছেন। আমাদের মহাবিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক তারকনাথ দত্ত মহাশয় উপস্থিত আছেন। শারীরশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধানা ডক্টর মনীষা মণ্ডল এবং অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্যভাবে আছে আমাদের যে কোনো প্রোগ্রামে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সাহায্য করে সবসময়, যারা সবারই নাম আর এখানে বলছি না, তার মধ্যে মিস্টার বজেন্দ্রনাথ অধিকারী আর উপস্থিত যে দুজন আমরা আলোচককে পেয়েছি, অধ্যাপক ডক্টর সুমন্ত কুমার মণ্ডল এবং অধ্যাপক ডক্টর সঞ্জীব মির্ধা, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা, আমাদের শিক্ষাকর্মী বন্ধুরা, সকলকে এই আজকের ওয়েবিনারে স্বাগত জানাই। অন্যান্য যারা এই ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন বা ওয়েবিনারে উপস্থিত আছেন। আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। সেই স্বাস্থ্যই সম্পদ যেটি আমরা একেবারে ছাত্র জীবন থেকে, মানে যখন আমাদের ছাত্র জীবন শুরু হয়নি তখন থেকে আমরা আমাদের বাড়ির পরিবেশে শুনে থাকি, বিদ্যালয়ে শুনেছি, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, কর্মজীবন, সব জায়গায় সেটা শুনেছি এবং এখন এই অবস্থায় এসে মনে হয়েছে যে তার চেয়ে বোধহয় বড় সত্য কিছু নেই। হেলথ ইজ ওয়েলথের চেয়ে বোধহয় বড় সত্য কিছু হতে পারে না। সুতরাং সেই হেলথ ইজ ওয়েলথটিকে আবার আমাদের দুই বিভাগ তারা পুনর্মূল্যায়ন করছে এই বর্তমান মহাসংকটে। এই যে মহামারী পৃথিবীব্যাপী, সেই মহামারীর পরিপ্রেক্ষিতে এটি কি এখনও সত্য? অবশ্যই সত্য, এর কোনো দ্বিতীয় পথ নেই। আর ভারতবর্ষের যেটি বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্রের মধ্যে দুটি কথা বারবার উঠে আসে, একটি হচ্ছে যোগ, আরেকটি হচ্ছে ত্যাগ। এই যোগের মধ্য দিয়েই আমরা কি করতে পারি? আমরা আমাদের সবচেয়ে বেশি যে শক্তি সেটা আমরা অর্জন করতে পারি। সেই শক্তি একদিকে দৈহিক শক্তি এবং সৌন্দর্য, একদিকে মানসিক শক্তি ও সংযম, আরেকদিকে হচ্ছে আত্মার তৃপ্তি এবং আত্মার শান্তি, যাটি একেবারে অন্তরের কথা। সেই কথার মধ্যে এই যোগ আছে। সেই যোগের মধ্যে আমার মতে যোগ যদি আমরা বলি যে একটা অনুশীলন, কিসের অনুশীলন? না দেহের অনুশীলন। কিসের অনুশীলন? মনের অনুশীলন। কিসের অনুশীলন? আত্মাকে শান্তিতে বিরাজ করার অনুশীলন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যোগটিও বয়ক্রম অনুযায়ী এক এক রকমভাবে আমরা অনুশীলন করতেই পারি। একেবারে ছোটোবেলায় তখন নিশ্চয়ই আধ্যাত্মিক চেতনা হয়তো কারোর মধ্যে আসতেই পারে। সেই আধ্যাত্মিকতার চেতনা বা স্পিরিচুয়াল ভাব, যেখানে আমি বলবো আত্মার আধ্যাত্মিকতা, সেই ব্যাপারটার মধ্যে যেমন আমরা একেবারে হায়েস্ট লেভেল অফ অ্যাটেনমেন্ট বলতে যা বোঝায় সেটাকে বুঝি, তেমনি একইভাবে আমরা যখন ছোট থাকি তখনও আমাদের হায়েস্ট লেভেল অফ অ্যাটেনমেন্ট বলতে এটাই ধরে নিতে হবে যে আমরা আমাদের যে শরীরকে সুস্থ রাখবো, শরীরকে সুন্দর করে তুলব, শারীরিক যে শক্তি, শারীরিক যে সৌন্দর্য, সেটার জন্য যোগ করা। সেই যোগের মধ্যে যে সমস্ত দৈহিক অনুশীলন, সেই অনুশীলনগুলো, যে সমস্ত অভ্যাস, সেই অভ্যাসগুলো আমাদের কি করতে হবে? কঠোরভাবে মেনে চলতে হবে। একেবারে একই সাথে মানসিক যে সংযম, মনের যে শক্তিবৃদ্ধি, মনকে যদি অবিচল রাখতে পারি তাহলে তারও অন্যতম উপায় হচ্ছে যোগ। এর জন্যে আমরা আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু এই যোগের ব্যাপারটি আছে। সেই যোগের ব্যাপারটা কেউ ঈশ্বরের কাছে গিয়ে যোগ করছেন, কেউ খেলার মাঠে গিয়ে যোগ দেখাচ্ছেন, আবার কেউ একাকী নির্জনে বসেই যোগ অনুশীলন করছেন। তো সবচেয়ে বড় কথা, দেহ, মন
এবং আত্মা যদি মিলন আমরা ঘটাতে পারি তাহলে আমরা যোগী, যদি না পারি তাহলে হলো না। সুতরাং এই যোগকে আমরা কি করতে পর্যায়ে নিয়ে যেতে পারি না, দেহকে শক্তিশালী, মনকে শক্তিশালী এবং আত্মাকে তৃপ্তিতে দেয়া দেওয়া। এবং এই যোগের মধ্য দিয়ে যে আত্মার সাথে পরমাত্মার মিলন হতে পারে, যোগের মধ্য দিয়ে দেহ মন আত্মার মিলন হতে পারে, দেহ ছাড়িয়ে মন, মন ছাড়িয়ে আত্মা, আত্মা ছাড়িয়ে পরমাত্মা। এই যে চিন্তা, এই চিন্তা হচ্ছে মানুষের উন্নতির চিন্তা, মানুষের মানবিক গুণের যে অনুশীলন এখানে হতে পারে। সুতরাং আমরা যোগ মানে শুধুমাত্র কয়েকটি ব্যায়াম নয়, যোগ মানে আমাদের যদি বলা হয় যে ভারতীয়রা চিরকাল যেটা প্র্যাকটিস করে গেছে, যোগের মধ্য দিয়ে নিজেকে আলোকিত করতে চেয়েছেন। যোগের মধ্য দিয়ে আমাদের বুদ্ধদেব নির্বাণ লাভ করেছিলেন। সেই নির্বাণ লাভের অর্থ কী? নির্বাণ লাভ মানে হচ্ছে তিনি যোগের মধ্য দিয়ে সেই আলোকিত হয়েছেন, তবেই তিনি নির্বাণ লাভ করলেন। সুতরাং এই যে যোগটাকে আপনার বয়স অনুযায়ী আপনি ভেবে নেন কী করবেন, কিন্তু আমি একটুকু বলবো যে প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেকের মধ্যে একটা যোগের অনুশীলন দরকার। এবং আমাদের যত ব্যস্ততায় থাক, যদি নিয়মিতভাবে কমপক্ষে 20 মিনিট যোগ করতে পারি, সেটা যোগ ব্যায়ামই হোক, আর সেটা এক মনে ধ্যান করাই হোক, আর সেটাকে কোনো পরম ক্ষমতা সম্পন্ন ঈশ্বরের চিন্তায় হোক, তাহলে কিন্তু আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন এবং শান্তিতে বাস করতে পারবেন। এবং আপনার দ্বারা আপনি নিজে যেমন ভালো থাকবেন, তেমনি আপনার গোটা পরিবেশ সব কিছু ভালো থাকবে, প্রকৃতির সঙ্গে আপনার মিলন হবে, আর আপনি সেই পরম শক্তিকে আপনি পাবেন। আমাদের যেমন আমি বলেছি, ভারতবর্ষের চিরন্তন সত্য হচ্ছে যোগ এবং ত্যাগ। এবং আবার যেমন বলেছি হেলথ ইজ ওয়েলথ, তেমনি আরেকটি কথা বলবো, সবার জন্যেই বলছি যে অনলি দি পারমানেন্ট, দ্য ইটার্নাল ক্যান গিভ দি হ্যাপিনেস টু ম্যান। মানুষকে সেই ইটার্নাল বা আপনার পারমানেন্ট যা, তাই মানুষকে শান্তি দিতে পারে। এখানে এই যে ইটার্নাল, এই ইটার্নালকে আমরা কেউ ভাবি যে ঈশ্বর বা অলমাইটি, কেউ ভাবে আল্লাহ, আবার কেউ যারা অন্য কোনো কিছু বুঝে যায় যে সেই মহাশক্তিমান একটা কিছু বস্তু যাকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা অনুভব করছি। এবং সেই অনুভব করার জন্য যদি একটু সময় দিই, যদি নিজেকে ছাড়িয়ে আমি আরও উপরে উঠতে পারি, যদি নিজেকে ছাড়িয়ে নিজের কথা না ভেবে যদি অন্যতে পৌঁছতে পারি, তাহলে তারও একটি মাধ্যম হচ্ছে যোগ। সুতরাং যোগের অনুশীলন মানেই হচ্ছে ত্যাগেরও অনুশীলন। সুতরাং যোগ আর ত্যাগ যদি ভারতবর্ষে বীজ মন্ত্র হয়, এই বীজ মন্ত্র এরকম উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে আমাদের চর্চা হওয়া উচিত, আলোচনার সুযোগ পাওয়া উচিত, এবং ছাত্রদের মধ্যেও এটির ফলে ছাত্র মনেও এবং দেহেও এবং তাদের আত্মাতেও, তাদের হৃদয়েও নতুন ভাব আসতে বাধ্য। এই কটি কথা বলে আমি পুনরায় সকলকে, যারা আয়োজক আছেন, যারা এখানে আলোচনা করবেন, তাদের আগাম শুভেচ্ছা জানালাম এবং আজকের এই আলোচনা চক্রের সার্বিক সাফল্য কামনা করে আমার কথা শেষ করলাম। নমস্কার। Hello everyone and welcome to today's session. On behalf of Guskara Mahavidyalaya, I, Taroknath Dotto, Coordinator, Internal Quality Assurance Cell, welcome you all. Hope a recorded version of this webinar will be available. The topic of today's webinar is Health is Wealth, Re-Evaluation in the Perspective of COVID era. I thank our respected principal, Dr. S.K. Pan, organizers of this seminar,
Department of Physical Education and Committee for Yoga Certificate, Guskora Mahavidyalaya. I am grateful to our honorable resource persons, Dr. Sumanta Kumar and Dr. Sanjeev Mridha. Health, which is the biggest wealth in life, brings happiness, enjoyment, and pleasure. Unless a person is healthy, it is difficult for him to enjoy life. To lead a healthy life, a person must be fit and fine both physically and mentally. We must follow a healthy lifestyle, and for this, the practice of yoga is immensely helpful. It is a practice that connects the body, breath, and mind. It uses physical postures, breathing exercises, and meditation to improve overall health. That is why Hollywood to Haridwar have taken serious note of yoga. The United Nations, on its COVID 19 response portal, offers short yoga and meditation resources. I sincerely believe that our learned speakers will discuss this aspect in today's webinar, which has become more relevant in this pandemic era of COVID 19. I thank you all, including those of you just joining. ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। Good morning, everybody, and welcome to all. Respected Principal Sir, Dr. Shapon Kumar Pan, our two renowned speaker, Dr. Sumanta Kumar Mondol, Head, Department of Physical Education and Sports Science, Vishwabharati, and Dr. Sanjeev Mridha, Head, Department of Physical Education, Jadavpur University. Professor Taraknath Datta Sir, Dr. Bishwajit Mitra Sir, and all-time helpful technical assistant Brojenda and other teachers and teaching staff in our college and other college, participants and my students. The theme of our webinar is Health is Wealth, Re-Evaluation in the Perspective of COVID-19. Health is a great wealth. It is a human pride. The health is more than the treasures of world. It adds beauty and meaning of life. The proverb, health is wealth, is an axiomatic truth. There is no doubt that health is the real wealth. This proverb teaches us the importance of health. The wealth that we accumulate and pile is nothing when compared to health. It is health that matters more in life. When one is in good physical and mental state, he can enjoy life, can lead a happy life. The prime source of happiness and bliss is our health. Now the question, how to maintain good health? One must maintain his health first. One must eat a balanced diet, eat fresh fruits and leafy green vegetables, must drink clean and pure water, take fresh air, exercise daily, take proper sunlight and maintain cleanliness to be healthy. A healthy body is a sign of a healthy mind. One having an unhealthy body would not be able to utilize his potential and ability to succeed and excel in life. Good health is the key of success and happiness. One being in good physical and mental state can enjoy the world to the utmost and can face the challenges of life with ease and comfort. We can live happily without money, but we cannot live happily without good health. Last 5 months, we spent a critical situation. Health makes us able to work for more time to face difficult time. This time is now. Life is not always smooth. There are ups and downs in life. A healthy person can face the challenges of life
and can make a way to get rid to the difficulty encountered. It is rightly said that to get rich never risk your health, for it is a truth that health is the wealth of wealth. The first wealth is health. It is observed that many people lose and spend their health to gain wealth, and then they spend their wealth to regain their health. In COVID-19 pandemic situation, we confine in our home. To maintain our health, we want to practice yoga every day, physical exercise properly, breathing exercise properly, and clean our hand with an alcohol-based hand wash. Maintain at least 3 feet distance. Avoid going to crowd place. Avoid touching mouth and nose with the infected hands. Stay home and eat healthy foods, which is cooked in home. All time we see the updates of trusted sources. In this way, we maintain our health. Respected Principal Dr. Shapon Kumar Pansar, Coordinator of the IQAC, Professor Taroknath Dotto, all the respected participants, and my colleagues digitally connected with us from various parts of the country. Myself, Dr. Bishwajit Mitra, Joint Convener of the program, along with the program coordinator or the convener, Dr. Monisha Mondol, welcome you all in this webinar entitled Health is Wealth: Re-Evaluation in Perspective of COVID-2019. The sole objective of the program is to make people aware of developing or increasing their immunity to fight with COVID. We want to shoulder our responsibility along with the government to make people aware about our age-old practices of various physical activities and yoga to keep ourselves fit and healthy. Principal Dr. Shapon Kumar Pan motivated us to take up such effort, and the coordinator of the IQAC, Professor T.N. Dotto, is a constant source of encouragement. Despite their very busy schedule, they have sent us message which we have uploaded in the portal. Possibly you are very much eager to listen from our respected resource persons, Dr. Shumanto Kumar Mondol, Professor and Head of the Department of the Physical Education, Vishwabharati University, and Dr. Sanjeev Mridha, Professor and Head of the Department of Physical Education, Jadavpur University. So let us proceed with the program. The first speaker in our webinar is Professor Shumanto Kumar Mondol. Professor Mondol is one of the renowned persons in the area of physical education and sports science. In brief, I would like to say Dr. Shumanto Kumar Mondol joined in Vishwabharati at the year 1994. At present, Dr. Mondol is head the Department of Physical Education and Sports Science and acting vice principal in Binoy Bhavan, Vishwabharati. His specialized area is kinesiology and sports mechanics, track and field. He acted the member of PG BOS Research Board, the Department of Physical Education, Bardwan University, UG PG BOS, the Department of Physical Education, Kullan University, PhD Research Committee, the Department of Physical Education, Jadavpur University, and external member of Academic Council, LNIP, Gwalior. He presented more than 40 papers in different conferences and more than
45 publications in national and international journals. Under his supervision, 10 PhD theses awarded and evaluated 40 PhD theses. He awarded first in sports science, Netaji Subhash National Institute of Sports, Sports Authority of India, Eastern Center, Kolkata in 1993, and PACE trainee coach of Netaji Subhash National Institute of Sports, Sports Authority of India in 1993. He represented Indian University Athletic Team 1991 in Open National Athletic Meet held at Salt Lake Stadium, Kolkata. He also gold medalist in Interzonal Inter-University Athletic Meet 1992 and silver medalist in Interzonal Inter-University Athletic Meet 1991. These awards and achievements are also motivates our young students. Now, sir, please deliver your lecture. Namaskar. At the beginning, I would like to thank the principal of Guskora Mahavidyalaya and the head department of physical education, Guskora Mahavidyalaya, for inviting me to deliver a talk on the topic Health is Wealth, Revaluation in the perspective of COVID-19. Very relevant topic, as we all understand that a very painful and stressful environment we have nowadays, and we are living through that stressful environment. And to avoid that stress and to avoid the anxiety, what sort of practices we should adopt? That is the subject of today's discussion. I have focused on the topic Health is Wealth in relevance to the practices during COVID-19 pandemic. Before coming to the main point of the topic, I remember the great saying of the father of the nation, Mahatma Gandhi ji, who said, "It is health that is real wealth and not pieces of gold and silver." Now, before we discuss on the practices or the habits we follow during this COVID-19 pandemic situation to avoid the stress and anxiety, we just will have a look on the concept of the health, and that will help us to understand the practices, the measures which we should adopt to combat COVID-19. Now, if you see the change in concept of health, it started from biomedical concept. Biomedical concept says absence of disease is health. And where the disease is the breakdown of the machine, and doctor is a mechanics, and doctor's job is to
repair the machine when it breaks down. So we can see in the biomedical concept, only one aspect was considered, that is disease, but that is not the complete concept of health. Then came ecological concept. According to ecological concept, health is a dynamic relationship between man and environment, and disease is a maladjustment of the human being to the environment. That means here one more aspect or one more dimension was included, that is environment. Later on came psychosocial concept. So psychosocial concept realized the strength of many factors which can alter the human health, which can influence the human health. What are those? The physical aspect, psychological aspect, social aspect, environmental aspect, political aspect, cultural aspect. These are many aspects. These are the different dimensions of our society, including our health, including our own body, which can influence the health. Then came holistic concept. Holistic concept means it is the amalgamation of all the concepts which I just now explained. That is, and the gist of this concept is health is a sound mind in a sound body, in a sound family, in a sound environment. That is health. So without wasting much of time here, we will go to our main point of discussion. Health is wealth, first part, and the second part is re-evaluation of health is wealth in perspective of COVID-19. Now, health is wealth. This particular proverb is not new today. Even long time back, people realized it. Now, Roman poet Virgil, during the time 70 BC, he wrote, "The greatest wealth is health." Actually, he suffered a lot. He suffered from health problem. And lastly, he realized that real wealth is not the money, not the assets, other assets, not the gold, not the land. Health is the real wealth. And he wrote, "The greatest wealth is health." And he left that message for the next generation so that they should not neglect their health. There is a Spanish proverb which means a man who is too busy to take care of his health is like a mechanic who is busy with his tools. That means a mechanic loves his tools. Similarly, an individual should love his different body parts, different body organs, different body systems. And when he or she loves, he or she conscious about the different parts of the body, different organs of the body, different systems of the body, he will improve the health. He will maintain health. But only looking after the physical aspect of the health is not the complete health, as I told you, in the psychosocial concept or in the holistic concept, where social dimension was included, where mental dimension was included, where other allied dimensions like political dimension, economical dimensions were included. Now, coming to the end of the 19th century, where the American philosopher Ralph Waldo
Emerson wrote, "The first wealth is health," and which was supported by the Harvard economist and health expert David E. Bloom, that a good health is the foundation on which to build a life, a community, and an economy. So we can understand how much emphasis being an economist he gave to the health. সে কতটা গুরুত্ব হেলথকে দিয়ে গেছে বিইং অ্যান ইকোনমিস্ট, যার মেন কাজ কি, হাউ টু প্রমোট মানি, how to promote fund. But he realized and he supported the statement of the Ralph Waldo Emerson that the first wealth is health. And he wrote in a journal that health is the foundation on which to build a life, a community, and an economy. Then, coming to the 1948, when WHO first defined health, health is a state of complete physical, mental, social well-being, and not merely absence of disease or infirmity. That was actually given by Dr. Andrija Stemper, who was a social medicine expert, belonged to Croatia, one of the founders of World Health Organization, যে এই ডেফিনেশনটি ডিজাইন করেছিলেন, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং and not merely an absence of disease or infirmity. And there was a conference in 1986 in Canada, Ottawa. In that conference, the resolutions were taken that health of an individual is influenced by environment where people live, love, work, and play. That means where an individual is exposed to after he or she is born. So these are all the different dimensions of health. এগুলো একটা দিক, যে দিকগুলো মানুষের শরীরের উপর প্রভাব আছে। শুধু বোঝাতে চাইছে যে আমাদের সাধারণ মানুষের যে ধারণা, যে আমি যদি কোনো রোগহীন শরীর আমি যদি অর্জন করতে পারি তাহলেই আমি হেলদি বা সুস্থ, সেটা কিন্তু ঠিক না। তার সাথে সাথে আমাদের এই রোগহীন শরীরকে অনেক অনেক ফ্যাক্টরস আছে যেগুলো ইনফ্লুয়েন্স করতে পারে। দ্য লাস্ট ডাইমেনশন হুইচ ওয়াজ ইনক্লুডেড ইন দ্য হেলথ, যেটা শেষের যে ডাইমেনশনটা হেলথে ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল ডাইমেনশন। স্পিরিচুয়াল ডাইমেনশন মিনস, এখানে স্পিরিচুয়াল বলতে এরকম বোঝায় না যে একজন আধ্যাত্মিক হবে, সবসময় ঈশ্বরের নাম জপ করবে, তা না। তার মধ্যে কোনো অনেক চারিত্রিক গুণ সঞ্চারিত হবে, তার পজিটিভ বিহেভিয়ার্স তার মধ্যে লক্ষ্য করা যাবে। সেগুলো কি না, সে সেলফ অ্যাওয়্যার অ্যান্ড প্রেজেন্স অফ মাইন্ড, এরকম একটা কোয়ালিটি সে ডেভেলপ করবে। মানে হোয়ার হি বিলংস, হোয়ার হি ইজ, সে সবসময় সেটা সম্বন্ধে অ্যাওয়্যার থাকবে। দেন সে কিছু কোয়ালিটি ডেভেলপ করবে যেগুলো অন্যদের জন্য, যেমন কম্প্যাশন, পিটি, সিম্প্যাথি, সেলফলেসনেস, উইলিংনেস। হ্যাঁ, সে তার প্রবলেম ফেস করতে পারবে, প্রবলেমকে সে ট্যাকেল করতে পারবে, স্ট্রেসকে ম্যানেজ করতে পারবে, তার মধ্যে অনেক ভ্যালু সিস্টেম গড়ে উঠবে, ভালো ভালো গুণ গড়ে উঠবে, তার আত্মনির্ভরশীলতা অনেক বাড়বে, তার সেলফ এস্টিম মানে আত্মসম্মান বোধ বাড়বে, তার মধ্যে অনেক মোরাল ক্যারেক্টার দেখা যাবে, তার মধ্যে ট্রুথফুলনেস থাকবে, সে কোনো মিথ্যা কথা বলবে না, সবসময় সত্যবাদী হবে,
তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে, ফুলফিলমেন্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন অল দ্য টাইম, সে সবসময় he will experience the life to the fullest and to the richest possible way. এই গুণগুলো তার মধ্যে দেখা যাবে। তার মানে স্পিরিচুয়াল হেলথ ক্যান অলসো ইনফ্লুয়েন্স আওয়ার ফিজিক্যাল হেলথ, আওয়ার মেন্টাল হেলথ, আওয়ার সোশ্যাল হেলথ। তো এগুলো বিভিন্ন ডাইমেনশন, যেটা আমাদের মেন পার্ট নয়, কিন্তু যেটা আমাদের মুখ্য আলোচনার বিষয়, যে এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের কি ধরনের হেলথ হ্যাবিটস ডেভেলপ করা উচিত, যাতে করে কিছুটা হলেও আমরা এই প্যান্ডেমিকের যে যন্ত্রণা, এর যে স্ট্রেস, এর যে অ্যাংজাইটি আমাদের মধ্যে তৈরি করছে, সেটা অ্যাভয়েড করা যায়। কারণ এই সিচুয়েশনে আমরা কি না, উই আর ওরিড অ্যাবাউট আওয়ার families, we are worried about ourselves, we are worried about our children, we are worried about our parents, we are worried about our jobs, we are worried about everything. We are worried about the ceaseless messages which are coming to the social media. So to tackle those things, to avoid stress out of those things, to avoid anxiety, what health habits we should adopt during this time, so that to some extent we can tackle this situation. Now, there are three aspects, as I told you: mental aspect, physical aspect, and social aspect, and in addition to that, spiritual aspect. These are the main 4 dimensions of health. There are many allied dimensions. We are not coming to that, because all allied dimensions are based on these 4 basic or fundamental dimensions. তার মধ্যে এই কোভিড-19 pandemic situation, we must be very careful about our mental well-being. That means we must be very careful about our mental health. এবং to improve our mental health, we have to be very much mindful. We have to practice mindfulness. Mindfulness means we have to live in the present. We have to live full. We have to live rich. We have to be aware what is happening in our mind, and without explicitly reacting to that. And unnecessarily, we should not react to that. But we should be aware what is happening. Then we should practice meditation. As we all understand, meditation is very effective to stress, to manage stress, to tackle anxiety, to develop concentration, to be mindful, to be blissful. Few minutes of meditation can give you relaxation for many hours. So we should practice meditation during this time, and we should limit news consumption to trusted sources. We should not trust all sources. We should trust only limited sources, which are the reliable sources. Government sources, information we receive from Ministry of Home Affairs, information we receive from Ministry of Health, Family Welfare, information we receive from the Health Department, Government of West Bengal. Those information we must rely. We should not rely without knowing the sources. Then mindful use of social media. Whenever we receive the information regarding COVID-19, we should not share all the information to the social media. We should first analyze. We should first see the source of the information, whether the source is reliable or not. Unnecessarily, if we, without knowing the source, if we share it to the other people, and that may cause negative feeling, that may bring
negative behavior among the people. So before we share, this is our responsibility to see. Now, learn breathing exercise. This is also very good mental health practice. We have to practice breathing. We can feel whenever we are having anxiety or something. If we take deep breathing, we get relief of that. We can experiment it. So whenever we take deep breathing, what we have to exercise? We have to exercise that what is our sensation when we are taking breath in and when we are taking breath out. What is the sensation in our body? That means we should not allow our mind to deviate from our body. It should be within our body. We should feel. So these are the different practices which we must follow every day during this time to strengthen our mind to fight against this pandemic situation. Next important part is the physical well-being. Physical well-being is possible through different ways. These are all related to our body, related to our activities which we do physically. So what we should do? We should first lay out a routine of our daily activities. We should chalk out what are the different activities we should perform from morning till we go to the bed. And we should also develop a healthy eating habit. We should have a particular meal time and we should consume food selectively. We should not take too much of fat, oil. We should not take too much of salt. We should not take too much of sugar. These are all harmful during this time. So we should what we should do? We should take plenty of water, we should take fruits, we should take vegetables, and all we should take proteins also to combat COVID-19, to fight COVID-19. And also the people who are in habit of taking alcohol and all these things, they must avoid it. It has been proved the people who are in habit of alcohol or who are in habit of smoking, they are more susceptible to COVID-19 than normal public. So they have to fight against all these things. And also we must not compromise with the sleep because we know the sleep is very important for the repair works of our body. During sleep, the whole our body, our mind, our cells, our tissues refreshed. So we should practice sleep hygiene and we must not compromise with the sleep. And during this time, particularly as we have stress, as we have anxiety, as we have negative emotions, so if we are deprived of sleep, then this all negative experience will further increase. So we must take care of sleep. And also sometimes when you are feeling bored, when you are too much bothering for something, that time to deviate from that, we can try new hobby. If you are reading, you can go for painting. If you are painting, you can go for playing. If you are doing some other work, you can go for cooking. You can go for gardening. So the work which you are normally not habituated, you must do those work to deviate from your monotony. Next, exercise. Exercise is very important for all age groups, from an infant to an older adult. From an infant to older adult, because
Exercise keeps us mobile. Exercise keeps us strong. Exercise keeps us flexible. Exercise keeps us happy. Exercise keeps us energetic. Exercise induces good sleep. So, irrespective of age and gender, we must do exercise. So, in fact, what is that exercise? This must have tummy time, means in a prone position, they will stay for some time. Then other children below 5 years, they must go for different activities for 180 minutes every day in an unorganized manner. And in organized manner, from vigorous to moderate to vigorous intensity, they can go for some activity. Similarly, for other age group, 5 to 17 years old, then above 17 years, all must engage themselves in physical activity which are applicable, which are suitable in their age group. I'm not going to detail of that. Now I am coming to the point, that is social well-being. After exercise, diet, sleep, daily life activities, then we are coming to the social well-being. And during this COVID-19 pandemic situation, this is very important, because we should not be only concerned about ourselves, our family members, our own children, our own parents. We have responsibilities, duties towards our society. And then what we should do? Be a positive force, or be a force to positive change. That means continuously we are receiving information about our different health practices during this time, different sanitary measures which we should adopt, different healthcare facilities which we should use during this time. We are receiving many information, and those information we must follow, and those information we must let others to follow, and that is your social responsibility. Then volunteer for what? We must volunteer for charitable activities, charitable works. We must volunteer for donation of blood. We must volunteer for other different activities for the society. Then we have some duties for the children also. Talking to children about the impact of COVID-19, we must not hide anything. We should discuss with the children about everything. If we hide the things, they will be more fear of this COVID-19. They will be more depressed. So discuss with them with easy language and in a positive manner. Then reduce screen time, because if we are all the time busy with the mobile, busy with the computer, busy with the TV, then where is our time to serve the community, to serve the society? To serve the society, we have to sacrifice all these things. Then be a positive influence on social media. We have to share those information, which will bring courage to the people, which will bring faith to the people. So we have to see all the time what information we should share with our relatives, with our neighbors, with our friends, so that those information
must not bring any negative feeling to them. Let's stay virtually connected with family and friends. This is also a very good, you can say, practice to promote our social health, to develop our social health, especially during this time. We have to talk to our parents if they are away from us. We have to talk to our friends who are alone. We have to talk to our relatives who are far away. So when we'll talk to them, they will feel good. They will be encouraged. They will be motivated. They will feel that they are not alone. Among them, they have their relatives. They have their friends. They have their near and dear. তাদের সাথে সবাই আছে, তাদের বন্ধুরা আছে, পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে, তাদের আত্মীয়রা আছে। সে লোনলিনেসটা ফিল করবে না এবং কোভিডের যে আতঙ্ক, কোভিডের যে ভয়, সেটা নিশ্চয়ই অনেক কম হবে। No, no discrimination during this time. কোভিড কখনো কোনো পার্টিকুলার কাস্টের মধ্যে আসবে না, কোনো পার্টিকুলার ক্রিডের মধ্যে আসবে না, কোনো রিলিজনের মধ্যে আসবে না, এটা কাউকে না, এটা ভাইরাসটা ইট ক্যান এফেক্ট এভরিবডি। So we should not discriminate. If we come to know that so and so is affected or infected, we must not isolate him or her from the society. Rather, we must take more care. We must take more care. আমাদের আরো তখন বেশি কনসার্ন হওয়া উচিত, আরো বেশি তার কেয়ার নেওয়া উচিত, তার খবরাখবর আমাদের আরো বেশি করে নেওয়া উচিত, যোগাযোগ আরো বেশি রাখা উচিত সেই সময়। কারণ এই সময় যদি তাকে আমরা নেগলেক্ট করি তাহলে কি হবে না, people will be afraid of, people will hide the information. Suppose you are positive, you will not expose it. Or if suppose you are having the symptom of COVID-19, you will not go for testing. That if I am positive, then people will neglect me. আমাকে আলাদা করে দেবে, এটা যেন না হয়। যখন আমরা জানতে পারবো যে আমাদের মানে কমিউনিটিতে কেউ পজিটিভ হয়েছে, আমরা তার বেশি খবরাখবর নেব, দরকার হলে তার সাহায্যের হাত বাড়িয়েও তার বাড়িতে জিনিসপত্র পৌঁছে দেওয়া, তার খবর নেওয়া, ওষুধ পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একটা প্রমাণিত যে smoking is very harmful, and particularly during this COVID-19 pandemic situation, those who are smokers, they are more susceptible to COVID-19. যারা বেশি স্মোক করে তাদের ইনফেকশনের সম্ভাবনাটা অনেক বেশি, শুধু তাই নয়, তাদের মর্টালিটিও অনেক বেশি। তাহলে how to control smoking during this time? So that we have to practice some measures. What are those? Whenever we are feeling to smoke, we should delay. We should delay. Now, when the urge is so extreme, very extremely, you feel to smoke, that time you take breathing, 10 to 12 deep breathing. So temporarily your mind can be deviated from there. You take plenty of water, do some alternative work, and you can do some other activities which will distract yourself.
You can take a shower, you can read a book, you can go for a walk, you can listen music. So if you wish to deviate yourself from smoking, if you wish to quit smoking, you have to try. And if you sincerely try, you can do it. Now, parents have to be very careful during this time because children are mentally more affected. Children and older adults, these two sections of the society, they are more affected. So, who will take care of the children? Parents. Parents have to take care of the children. And how to take care of the children? They have to devote more time with the parents. With the children. তাদেরকে অনেক বেশি সময় দিতে হবে বাচ্চাদের, তাদের সাথে খেলতে হবে, পড়ানোর সময় তাদের পাশে থাকতে হবে, তাদের খেলার সময় তাদের পাশে থাকতে হবে, তাদের সাথে খেলতে হবে, তাদেরকে অনেক পজিটিভ কথাবার্তা বলতে হবে। তারা যেন কখনো ফিল না করে যে তারা তাদের বন্ধুদের থেকে এখন আলাদা হয়ে আছে, তারা তাদের স্কুল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এবং এই সময় এটা প্যারেন্টসদের দায়িত্ব। If one is mental health conscious, যদি কেউ মানসিকভাবে রোগগ্রস্ত থাকে, মেন্টাল ডিসঅর্ডার কারোর থাকে, তাদের কিন্তু খুব কেয়ারফুল হতে হবে এই সময়ে। তাদেরকে তাদের মেডিসিন যেটা নেওয়ার কথা রেগুলারলি, সেই মেডিসিনটা রেগুলার নিতে হবে। তাদের মেডিসিনের স্টক রাখতে হবে, তাদের ডক্টরের সাথে টাচ রাখতে হবে, তাদের কাউন্সিলরের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে, তাদের থেরাপিস্টের সাথে তাদের কন্ট্যাক্ট থাকতে হবে, তাদের ইমিডিয়েট সাপোর্টের জন্য তার বাড়ির আশেপাশের লোকজনদের সাথে তার যোগাযোগ রাখতে হবে। Because during this situation there are chances of further deterioration of their mental condition. So this should never miss the medicine. They should never miss the therapy. They should never miss the counseling during this period. Because if they miss it, their condition will be further deteriorated. Their condition will be more deteriorated than when initially the condition was. And older adult people, they are also very lonely in our society, and for them also exercise is very important, daily routine is very important, stock of medicine is very important. Then also people in their regular contact is also very important, so that if they need any help, they are available. Now, with these few words, I want to conclude that had we regularly done our physical exercise, we might have not affected this much during this situation. We have all come to know that people, those who are fit, those who do vigorous activities, they are in a better position to combat COVID-19. They are in a better position to fight COVID-19. So our lifestyle should not be like a lion in the zoo. A lion who is in the zoo need not to bother for his food. He will be fed by the zoo caretaker. So that lion knows that I will get my food simply by sitting whole day. Similarly, we are also nowadays depending on others. We are not doing our own work. We have the many supporters or many maids in our family taking care of our kitchen, taking care of our household activities, taking care of our garden.
and we are simply leading our life idle. That should not be the way of living the life. Because even if we do the work, we have washing machine to wash the clothes, we have vacuum cleaner to clean the floor, we have mixer grinder to grind the spices. So we are not doing any physical activities, and as a result, many lifestyle diseases we are developing. And the people who are affected by the lifestyle diseases, they are more susceptible to COVID-19. And their condition also becoming very serious once they are infected. So let us take a challenge that we must do some physical activity. We must lead a healthy lifestyle. At least half an hour to 1 hour we must spend for physical activity. Physical activity in the form of walking, in the form of jogging, in the form of some free hand exercises. Even we can do the exercises inside the house. If at this situation, if anybody is not able to go outside, can do some free hand exercises inside the house. Even we can go stair up, stair down, go to the terrace, do some free hand exercises, and involve ourselves in household activities can improve our health. With these few words, once again, I thank the principal and Monisha madam for giving me this opportunity to talk on this. Thank you. Namaskar. We are now very much eager to listen from Professor Sanjeev Kumar Mridha. Professor Mridha is one of the renowned personality in the field of physical education and yogic sciences. Presently, Dr. Mridha is head of the Department of Physical Education at Jadavpur University. His area of specialization is yoga and sports psychology. He is active member of different committees in different universities. He presented many papers at different conferences in India and abroad. নমস্কার। 30 আগস্ট 2020 গুসকরা মহাবিদ্যালয়ের ওয়েবিনার, সেখানে আমার বক্তব্যের বিষয় যোগা অ্যান্ড হেলথ ইন দ্য পার্সপেক্টিভ অফ কোভিড-19। আমরা এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সারা পৃথিবীর মানুষ, সেই প্রান্তিক মানুষ থেকে আরম্ভ করে নগর সভ্যতার চূড়ান্ত নিদর্শন যেখানে প্রস্ফুটিত হয়েছে, সকলেই এখন এই কোভিড-19 যে মহামারী, সেই মহামারীর দ্বারা কম বেশি এর দ্বারা নিয়ন্ত্রিত এবং এর দ্বারা আমাদের জীবন এবং জীবিকা প্রভাবিত। এখন যদি আমরা হেলথ, যোগা এবং কোভিড এই তিনটিকে বিষয়কে নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই আমাদের আলোচনায় যেটা আসবে যে হেলথফুল লিভিং বা সুন্দর স্বাস্থ্য নিয়ে জীবনযাপনের প্রধান তিনটি কারণ। প্রথম হলো লিভিং এ প্রোডাক্টিভ লাইফ, মানে একজন মানুষ যেন খুব বেশি তার জীবনের, যদি আমরা বলি যে তার উৎপাদনশীলতা যেন খুব বেশি থাকে, রিডিউস কস্ট অফ মেডিকেল এক্সপেন্সেস, তার যে মেডিকেল এক্সপেন্স সেটা যেন কমে, এবং অ্যাড লাইফ ইন ইয়ার্স, অর্থাৎ জীবনী শক্তি যেন জীবনের সঙ্গে যুক্ত থাকে। এখন হেলথ সম্পর্কে যে ধারণা আমাদের মধ্যে গড়ে উঠেছে, এই ধারণাটা দীর্ঘদিন ধরে কিন্তু গড়ে উঠেছে, এটা একদিনে গড়ে ওঠেনি। প্রথম যে ধারণা ছিল যে আমাদের মধ্যে
দেহ এবং মন, এই দুটি বিষয়, দেহ এবং মন একজন মানুষের দুটি দিক। কখনো আমরা ব্যক্তি এবং তার ফিজিক্যাল এবং মেন্টাল এই দুটো ডাইমেনশন নিয়ে আমরা ভেবে থাকি, আবার কখনো এই দুটোকে একসঙ্গে করেই আমরা ফিজিক্যাল এবং মেন্টাল দুটোকেই একসঙ্গে আমরা ভাবি। ষোড়শ শতাব্দীতে রেনে ডেকার্ট, যিনি ডুয়ালিজম বলে যে ফিলসফি সেটা ডেভেলপ করলো, সেখানে বডিকে তিনি বলছেন যে এক্সটেন্ডেড সাবস্ট্যান্স এবং মাইন্ডকে বলছেন আনএক্সপ্যান্ডেড সাবস্ট্যান্স। এই ডুয়ালিজম যদি আমরা দেখি প্রায় 300 বছর ধরে যে হেলথ সম্পর্কে যে ধারণা, সেই ধারণাকে প্রভাবিত করেছে এবং এর ফলে আমাদের যে বায়োমেডিক্যাল মডেল অফ ইলনেস বা হেলথ সেটা ডেভেলপ করেছে। কিন্তু এই মডেলটির মধ্যে আমরা যদি খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখি তাহলে 4টি প্রধান ক্যারেক্টারিস্টিক্স আছে। যে এটা ডুয়ালিস্টিক ইন নেচার, প্রথমেই যেটা বলা হচ্ছে যে ফিজিক্যাল এবং মেন্টাল প্রসেসেস আর সেপারেট, ডিফারেন্ট। মেকানিস্টিক, বডিকে মেশিন বলে মনে করা হচ্ছে। রিডাকশানিস্টিক, এই মডেল সমস্ত ধরনের যে হেলথের যে বিভিন্ন বিষয় সেগুলো সম্পর্কে মানে এটি সংক্ষিপ্ত ধারণা করে এবং ডিজিজ ওরিয়েন্টেড। তার মানে হেলথকে বলা হচ্ছে যে অ্যাবসেন্স অফ ডিজিজ যদি হয়ে থাকে তাহলে সেই মানুষটির হেলথ আছে। কিন্তু এই ধারণা তো আজকের দিনে যদি আমরা ভাবি তাহলে এই ধারণার মধ্যে কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। প্রথম সীমাবদ্ধতা যদি আমরা দেখি যে এর এফেক্টিভনেস বা এর কার্যকারিতা, তাহলে দেখা যাবে যে এটা শুধুমাত্র কতকগুলো ডিজিজ যেটা বাইরের থেকে জীবাণুর সংক্রমণের দ্বারা ঘটে থাকে, এই রকম ধরনের রোগ বা অসুখের ক্ষেত্রেই কার্যকরী। দ্বিতীয়ত এটা এই বিষয়গুলো বিবেচনার মধ্যে আনে না যেগুলো মানুষের বেঁচে থাকার যে কতগুলো বিষয়, যেমন একজন মানুষ তো একজন বায়োলজিক্যাল বিইং, প্রাণী সে একজন প্রথমত। দ্বিতীয়ত তার অনুভূতি আছে, সাইকোলজিক্যাল বিইং, এবং সে একটি সামাজিক প্রাণী। তো সমাজে সে অনুভূতি নিয়ে বসবাস করে থাকে, তাহলে এই বিষয়গুলিও স্বাস্থ্যের মধ্যে বিবেচনা করার দরকার। এবং আরেকটি এর সীমাবদ্ধতা হলো যে হেলথ বিষয়টি যে একটি ব্যাপক অন্যান্য বিষয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সেই বিষয়গুলি এটি বিবেচনার মধ্যে আনে না। তো কি করে বায়োমেডিক্যাল মডেলের ডেভেলপমেন্ট হলো? বায়োমেডিক্যাল মডেলের ডেভেলপমেন্ট হলো জার্ম থিওরি অফ ডিজিজ। মানে গ্যালেন যদি আমরা দেখি 2য় শতাব্দীতে, গ্যালেন বললেন যে ডিজিজেসগুলো হয় বা ইলনেস আমাদের, তার পিছনে যে প্রধান কারণ সেগুলো আউটসাইড এজেন্ট, যেটা আমাদের নর্মাল ফাংশন অফ দ্য হেলথ সেটাকে বিঘ্ন ঘটায়, ডিসরাপ্ট ঘটায়। যেমন এখন এই কোভিড-19, এটি একটি বাইরের জীবাণু যেটি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের নর্মাল ফাংশন অফ দ্য বডিকে বিশেষভাবে প্রভাবিত করে। এখন এই গ্যালেনের যে ভাব বা দর্শন সেটি আরও অনেক বেশি প্রতিষ্ঠিত হয় ষোড়শ শতাব্দীতে, যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয় এবং এক্সপেরিমেন্টাল মেথড, বিজ্ঞানের এক্সপেরিমেন্টাল মেথড যখন আরও বেশি এস্টাবলিশ হয় বা তার ডেভেলপ ঘটে, তখন এই থিওরিটি আরও অনেক বেশি, এই তত্ত্বটি আরও অনেক বেশি সর্বজনগ্রাহ্য হয়ে ওঠে সেই সময় নিরিখে। কিন্তু এই যে বায়োমেডিক্যাল মডেল আমরা যেটা বলছি, মানে জার্ম থেকে একটা অসুস্থতার কারণ ঘটা, এটি প্রত্যাখ্যাত হলো পরবর্তীকালে বিংশ শতাব্দীর থেকে। তার প্রধান কারণ হলো যে চেঞ্জিং প্যাটার্ন অফ ইলনেস। বিংশ শতাব্দীতে এসে দেখা গেল যে মানুষের অসুস্থতা হওয়ার ধরনটা পাল্টে যাচ্ছে এবং হেলথ কেয়ার কস্ট যেটা, তার মাত্রাটাও অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু এটা কেন হলো, এর পিছনে যদি আমরা কারণটা অনুসন্ধান করি তাহলে দেখা যাবে যে প্রথমত যে সাকসেস অফ বায়োমেডিক্যাল মডেলের কিছু সাকসেসও তো আছে। এত শতাব্দী ধরে মানুষ যখন এর উপর নির্ভরশীল ছিল 300 বছর ধরে, কারণ এর মাধ্যমে বিভিন্ন রকমের ভ্যাকসিন ডেভেলপমেন্ট ঘটেছে এবং বেটার মেডিকেল কেয়ার কেমন করে দেওয়া যাবে সেই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে দিয়ে কিন্তু এটা ডেভেলপ করেছে। ইমপ্রুভড পাবলিক হাইজিন এবং বেটার স্যানিটেশন,
বর্তমানে আমরা কোভিড সিচুয়েশানে দেখছি আমাদের যে বেটার স্যানিটেশন এবং পাবলিক হাইজিন সম্পর্কে যে অ্যাওয়ারনেস প্রতিটা মিডিয়াতে, সেটি গণমাধ্যমের যে ধরনেরই মিডিয়া হোক না কেন, তার প্রচার এবং প্রসার চলছে। এবং আরও একটা বিষয় যে দেখা গেল যে এই যে প্যাটার্নটা চেঞ্জ হলো, যে মর্টালিটি রেট অফ দ্য নিউবর্ন বেবিজ এটা কিন্তু কমে গেছে। এবং আরও একটি কারণ হলো যে হেলথ কেয়ার ডেভেলপ করেছে, মর্টালিটি রেট অফ দ্য বেবিজ, প্রিম্যাচিওর ডেথ অফ দ্য পারসনস ডিউ টু কন্টাজিয়াস ডিজিজ সেগুলো কমেছে। আর এই দুটোর ইন্টারাকশনের ফলে আমাদের কিন্তু যে অসুস্থতা, তার অসুস্থতার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। অন্যদিকে আরেক কিছু কারণ এখানে যদি আমরা উল্লেখ করি, তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে কিছু হেলথ রিস্ক বিহেভিয়ার ডেভেলপ করেছে। যন্ত্র সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা আমাদের শারীরিক যে অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার পরিমাণ কমেছে। চেঞ্জ অফ ফুড হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস আগের আমাদের জেনারেশনগুলোর থেকে ভীষণভাবে তার চেঞ্জ হয়েছে। দেখা যাচ্ছে যে ইউজ অফ টোবাকো, অ্যালকোহল এবং ড্রাগ মানুষের মধ্যে তার সাংঘাতিক রকমের প্রভাব বা তার প্রবণতাটাও বাড়ছে। এবং এই ত্রিবিধ যে কারণ, এই কারণগুলো সব মিলিয়ে মিশিয়ে আমাদের যেগুলো আগেরকার দিনে আমাদের মহামারী বা এই ধরনের অসুখ যেগুলো থেকে আমরা বেশি ভয় পেতাম, সেই জায়গা থেকে এখন অসুখগুলো অন্য ধরনের অসুখে পরিবর্তিত হয়েছে। যেমন হার্ট ডিজিজ, যেমন ক্যান্সার, যেমন স্ট্রোক, যেমন ডায়াবেটিস, যেমন অস্টিও আর্থারাইটিস। তো এই ধরনের প্রবণতাটা আমাদের মধ্যে ক্রমশ ডেভেলপ করছে। এবং এই ইমপ্রুভড মেডিকেল কেয়ার বা হেলথ কেয়ার সিস্টেম, এইটা মানুষের লাইফ এক্সপেক্টেন্সি, তার মানে একজন মানুষের গড় আয়ু কত বা একজন মানুষের কতদিন সে বাঁচার তার প্রবাবিলিটি, এটা কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে। এবং এই যে দীর্ঘায়ু হচ্ছেন গড়ে মানুষ, তার ফলে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারে কিন্তু হেলথ কেয়ার কস্ট এটা কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে, যেটা আমাদের আগের জেনারেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা লক্ষ্য করিনি। তো এই যে বায়োসাইকো সোশ্যাল মডেল, সেখান থেকে আবার নতুন একটা মডেলের ডেভেলপমেন্ট হলো 1970-এর দশকে। ডক্টর জর্জ এঞ্জেল, তিনি বায়োসাইকো সোশ্যাল মডেলের প্রবক্তা। তিনি বলছেন যে আমরা মানুষ যখন বায়োলজিক্যাল বিইং, তাহলে আমাদের ফিজিক্যাল হেলথ, ডিসেবিলিটি, আমাদের ড্রাগ এফেক্ট, আমাদের মেন্টাল হেলথ, এই সবগুলো একটা ফিজিক্যাল বা বায়োলজিক্যাল মানুষ হিসেবে এগুলো রয়েছে। সাইকোলজিক্যাল হেলথের মধ্যে কী কী আছে? সেলফ এস্টিম আছে, কোপিং, কী করে স্ট্রেস থেকে বেরিয়ে আসবো সেই স্কিল, সোশ্যাল স্কিল কী করে ডেভেলপ করব, ফ্যামিলি ইত্যাদি রিলেশনশিপ। আবার এখান থেকেও আমরা মেন্টাল হেলথের আলোচনায় আমরা আসতে পারি। এর সঙ্গে সঙ্গে সোশ্যাল বিইং মানে সামাজিক মানুষ হিসেবে দেখা যাবে আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্ট, ফ্যামিলি সার্কামস্ট্যান্সেস, আমাদের স্কুল, আমাদের পিয়ার্স, এর সঙ্গে সঙ্গে ফ্যামিলি রিলেশনশিপ, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু আমাদের যে সামাজিক মানুষ সেগুলো প্রভাব ফেলছে। তাহলে এই তিনটি দিক স্বাস্থ্যের বা কোনো একজন ব্যক্তির, তার বায়োলজিক্যাল দিক, তার সাইকোলজিক্যাল দিক, তার সোশ্যাল দিক, এইটা কিন্তু সার্বিকভাবে মানুষের স্বাস্থ্যকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করছে। এবং ডুয়েলিজমের যে ধারণা, বডি অ্যান্ড মাইন্ড ডাইকোটমি, সেই ধারণাটা কী করলো, বায়োমেডিক্যাল মডেলকে রিজেক্ট করলো 1970-এর দশকে এসে। এবং সেখানে ইলনেস এবং হেলথ, তারা বলছেন যে দুটোকেই কিন্তু যখন আমরা দেখব, অসুস্থতা বা স্বাস্থ্য দুটোকেই দেখার ক্ষেত্রে আমাদের কোনো একজন ব্যক্তির তার কিন্তু বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল এই সার্বিক দিক কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। কিন্তু ব্যাপারটা যদি আমরা ভাবি যে এই যে বায়োসাইকো সোশ্যাল মডেল, এই মডেলটি কিন্তু খুব নতুন কিছু মডেল নয়। এটা খ্রিস্টীয় 5ম খ্রিস্টপূর্বাব্দে হিপোক্রেটসের সময়, হিপোক্রেটকে আমরা সকলেই জানি যে ফাদার অফ মেডিসিন বলা হয়, সেই সময় কিন্তু এই মডেল ছিল। তখন হোলিজম মানে ইউনিফাইড ম্যান, একজন মানুষের সার্বিক সত্তাকে বিবেচনা করে কিন্তু তখন তার স্বাস্থ্য, তার ইলনেস, তার সব কিছুই সে তখন বিবেচনা করা হতো। এবং হোলিস্ট যারা, তাদের যেটা বক্তব্য যে বডি এবং মাইন্ড এটা দুটো আলাদা এন্টিটি নয়,
এটা হচ্ছে দে আর দ্য টু আসপেক্টস অফ এ সেম পার্সন, একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত। এবং হেলথ এবং যে আমরা যদি ইলনেস যদি এটাকে বলি, হেলথ এবং ইলনেস এটা শুধুমাত্র ফিজিক্যাল বা শুধুমাত্র মেন্টাল নয়, এটা দ্য কম্বিনেশন অফ বোথ, মানে একটি অপরটির সঙ্গে প্রভাব হিসেবে কাজ করে থাকে। সুতরাং নতুন ধারণা বা হেলথ সম্পর্কে নতুন ডেফিনেশন কিন্তু এসে গেল প্রায় 1980-র দশক থেকে। এবং নতুন যে ধারণা, সেই ধারণার যদি আমরা ডিফাইন করতে চাই, তার যদি সংজ্ঞা আমরা দিতে যাই, তাহলে দেখা যাবে যে এটি তিনটি বিষয়কে অবলম্বন করে হচ্ছে। একটা হচ্ছে বায়োসাইকোসোশ্যাল মডেল অফ হেলথ, বায়োসাইকোসোশ্যাল ফ্যাক্টরস অফ অ্যান ইন্ডিভিজুয়াল, সিস্টেম থিওরি এবং হোমিওস্ট্যাসিস। এখন বায়োসাইকোসোশ্যাল মডেলের বিষয়ে আমরা আলোচনা করেছি। এখানে এসে দেখা যাচ্ছে যে ইলনেস এবং ওয়েলনেস এই দুটি বিপরীত মেরুতে আছে, যেমন দিন এবং রাত। তো দিনের পরে যেমন রাত একেবারে হঠাৎ হয় না, তেমনি ইলনেস আর ওয়েলনেস দুটো এন্ডে থাকলেও এর ঠিক মাঝখানে যদি নিউট্রাল জোন থাকে, তাহলে সেখানে হেলথ আছে। তাহলে হেলথের থেকে যদি আমরা ওয়েলনেসের দিকে যাই, তাহলে প্রথমে কি হবে, আমাদের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, তারপরে আমাদের মধ্যে এডুকেশন ডেভেলপ করবে, আমাদের মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জ আসবে, গ্রোথ আসবে, এবং আমরা ওয়েলনেসের দিকে যাব। আবার যদি আমরা ইলনেসের দিকে যাই, তাহলে আমাদের কিছু লক্ষণ প্রকাশ পাবে, সিমটমস, সেগুলো আরও সাংঘাতিকভাবে ধরা পড়বে, এবং আমাদের ডিসেবিলিটি, মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু অসুখ সেটা মাত্রার লক্ষণ পাবে, এবং আমাদের কর্মক্ষমতাও কিন্তু সেখানে কিছু হ্রাস পাবে। তাহলে এই যে বায়োমেডিক্যাল মডেল যেটা ছিল, সেটা ওই পর্যন্তই এমফ্যাসিস করেছিল যে ইলনেস থেকে হেলথ কন্ডিশন, নিউট্রাল কন্ডিশনে নিয়ে আসা, মানে অ্যাবসেন্স অফ ইলনেস ইজ ইকুয়াল টু হেলথ। কিন্তু বায়োসাইকোসোশ্যাল মডেল যেটা বলল, সেটা স্ট্রেস করলো সেই বিষয়টার উপর যে এটা ফ্রম নট আপ টু দ্য হেলথ বাট লিড টু দ্য ম্যাক্সিমাম, দ্যাট ইজ টু দ্য ওয়েলনেস স্টেট। তো এখানে আমাদের মনে হয় যে সিস্টেম থিওরি, আবার ব্যাপারটা কি, সিস্টেম থিওরির দুটো অংশ। একটা হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালের মধ্যে অনেকগুলো ফিজিওলজিক্যাল সিস্টেমস আছে আমরা জানি, এবং সেই সিস্টেমগুলোর ফাংশন একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত। তাহলে সেখানে একটা ওয়েল কোঅর্ডিনেশন এবং ওয়েল ব্যালেন্সড ফাংশনাল ইন্টিগ্রিটি থাকতে হবে। এবং কোনো একজন মানুষ বহির্বিশ্বের যে সার্বিক যে ইউনিভার্সাল যে এনভায়রনমেন্ট আছে, সেখানে অনেকগুলো সিস্টেম আছে। তাহলে সেই সিস্টেমের সঙ্গে একজন মানুষ তার নিজের যে ইউনিভার্সাল যে এক্সিস্টেন্সের যে ক্ষুদ্র রূপ যেটা একজন মানুষ, তাহলে তার ইন্টারনাল সিস্টেমের সঙ্গে এক্সটার্নাল সিস্টেমের মধ্যে যদি খুব সুন্দর সমন্বয় আনতে পারে, এটাই সিস্টেম থিওরি বলছে। দুটো সিস্টেমের কথা, একটা হচ্ছে স্মলার সিস্টেম আর একটা লার্জার সিস্টেম। আর হোমিওস্ট্যাসিস ব্যাপারটা আমরা সকলেই কম বেশি পরিচিত, কারণ 1926 সালে ওয়াল্টার বি ক্যানন এই টার্ম ইউজ করেন। হোমিওস্ট্যাসিস কথাটির অর্থ হলো একটি ব্যালেন্স। তার মানে প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে যখন সে বাইরের কোনো কেমিক্যাল বা বাইরের কোনো ফিজিক্যাল স্ট্রেসরের দ্বারা সেটি প্রভাবিত হচ্ছে, তার ভিতরকার যে কম্পোজিশনটা আছে, সেই কম্পোজিশনটা চেষ্টা করে একটা ইন্টিগ্রেশন বা একটা নর্মাল সিচুয়েশানে নিয়ে আসা, ব্যালেন্সিং সিচুয়েশানে নিয়ে আসা। এই ব্যালেন্সিং সিচুয়েশানে নিয়ে আসা যে এটাকেই বলা হয়, বা এই অবস্থায় যে ফাংশন করে, এটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। নির্দিষ্ট অবস্থার জায়গায় সে ফিরে আসতে চায়। এবং হোমিওস্ট্যাসিসটি হয় কীভাবে না, ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, শরীরের মধ্যে এই ধরনের সিস্টেম আমাদের মধ্যে কিন্তু আছে। তো হেলথকে আমরা যদি দেখি, হেলথ একটা কোয়ালিটেটিভ টার্ম। তো একে যদি আমরা কতগুলো অবজেক্টিভ হিসেবে আমরা দেখি বা কতগুলো ডাইমেনশানে দেখি, তাহলে মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট হিসেবে যদি একে আমরা ভাবি, তাহলে দেখা যাবে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ইন্টেলেকচুয়াল হেলথ, সোশ্যাল হেলথ, এনভায়রনমেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ এবং স্পিরিচুয়াল হেলথ। তো এখানে এগুলো হচ্ছে হেলথের ডাইমেনশন। তো হেলথের পরে আরও যে অগ্রগমন হলো 1970-এর দশক থেকে, এই ধারণাটা প্রথম শুরু হলো 1950-এর দশকে। H.L. ডান তিনি প্রথম ওয়েলনেস এই কনসেপ্টটা 1950-এ ইনিশিয়েট করেন, কিন্তু তার ম্যাক্সিমাম
কাজ আমরা দেখতে পারি বা ওয়ার্ল্ড ওয়াইড তার অ্যাকসেপ্টেন্স শুরু হয় 1970s-এ। এবং ওয়েলনেস কনসেপ্টটা যে মূল যে ব্যাপারটা হলো একজন মানুষের যে টোটাল পোটেনশিয়ালিটি আছে, সেই পোটেনশিয়ালিটিটা যদি অ্যাবসেন্স অফ ইলনেস হয় তাহলে সে হেলথ কন্ডিশনে রিচ করলো। কিন্তু যদি সেই পোটেনশিয়ালিটিটা সে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারে এবং একটা হ্যাপিলি লাইফ লিড করতে পারে, সেই অবস্থায় সে থাকতে পারে, সেটাই হলো ওয়েলনেস কন্ডিশন। তো ওয়েলনেস কখনো মনে হতে পারে যে এটা একটা লাক্সারি কন্ডিশন, কিন্তু বা এটা একটা মানে মানুষের যাদের মধ্যে অনেক বৈভব আছে তাদের মধ্যে ওয়েলনেসের প্রকাশ বেশি, কিন্তু ব্যাপারটা তা নয়। প্রত্যেক মানুষের মধ্যে যে ইনার এবিলিটি আছে, যে পোটেনশিয়ালিটি আছে, তার যে বিভিন্ন সত্তা আছে, সেই সত্তাগুলোর প্রকাশ যদি মানে সব থেকে বেশি মাত্রায় হয় এবং তাদের মধ্যে যদি সুন্দর সমন্বয় রক্ষা করে একটা হ্যাপি লাইফ সে লিড করতে পারে, সে কন্টেন্টেড লাইফ যদি লিড করতে পারে, তাহলে সেটাকে বলা হবে ওয়েলনেস কন্ডিশন। ওয়েলনেসের ডাইমেনশানগুলোও তাই হেলথের মতোই ডাইমেনশান। তো হেলথের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ ডিজিজ কন্ডিশনে কনসিডার করা। ওয়েলনেসের ক্ষেত্রে হলো যে ইউটিলাইজিং ওয়ান্স পোটেনশিয়ালিটি টু দ্য ফুললেস্ট এবং একজন মানুষের যে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের দিকে যাওয়ার যে প্রবণতা, সেইটাকেই কিন্তু ওয়েলনেস কনসেপ্টের মধ্যে বিবেচনা করা হয়েছে। এবং দ্য পিপুল হ্যাভিং পজিটিভ আউটলুক, তাদের মধ্যে কিন্তু এই ওয়েলনেস কম্পোনেন্টটা তারা অনেক বেশি মাত্রায় তাদের মধ্যে রয়েছে এবং তারা ইনভলভড, তারা হ্যাপি, ফুলফিলড, হেলদি, স্যাটিসফাইড, ইনফর্মড এবং ফিট। এবং সেই মানুষগুলোই অনেক বেশি মাত্রায়, দ্য পিপুল উইথ পজিটিভ আউটলুক can resist the progress of disease. Even in the COVID situation, the people having positive outlook, তাদের মধ্যে ফিজিওলজিক্যাল সিস্টেমস, ফাংশনাল সিস্টেমস, তাদের বডির ডিফেন্স মেকানিজম, ইমিউন সিস্টেম অল টুগেদার ফাংশনস অ্যাট আ হায়ার লেভেল। সেই জন্য তাদের ক্ষেত্রে দে ক্যান কোপ আপ দ্য সিচুয়েশন বেটার দ্যান দোজ পার্সন হ্যাভিং নেগেটিভ ওয়েলনেস কনসেপ্ট। তো এখান থেকে আমরা যদি বেরিয়ে এসে এবার আমরা আমাদের যোগের বিষয়টি নিয়ে আলোচনা করি। অ্যাকর্ডিং টু যোগা, পাশ্চাত্য দেশে যেমন মানুষকে বডি আর মাইন্ড দুটি সত্তায় বিবেচনা করা হয়, আমাদের এই ভারতবর্ষের কন্টিনেন্টের ক্ষেত্রে আমরা দেখা যাবে যে 5 লেয়ার হিউম্যান এক্সিস্টেন্স, যে 5টি সত্তা মানুষের। একটা হচ্ছে ফিজিক্যাল ফ্রেম, যেটা ফিজিক্যাল, তার মধ্যে দেখা যাবে তার ভাইটাল এনার্জি রয়েছে, ব্রিথ, তারপরে তার মাইন্ড রয়েছে, মেন্টাল অ্যাসপেক্ট, তার বুদ্ধি রয়েছে, ইন্টালেকচুয়াল অ্যাসপেক্ট, এবং দ্য লাস্ট ওয়ান ইজ হ্যাপিনেস। একজন মানুষের লাইফের টুয়ার্ড দ্য গোল অফ লাইফ ইজ আলটিমেটলি হ্যাপিনেস। তো এই ফিজিক্যাল ফ্রেম মিন্স ফিজিক্যাল হেলথের কথা এখানে বলা হচ্ছে, ফিজিওলজিক্যাল হেলথ, ফিজিক্যাল ফিটনেস, অল দোজ থিংস, অ্যাবসেন্স অফ ইলনেস, অ্যাবসেন্স অফ ডিজিজ, অল দোজ থিংস। এরপরে যেটা প্রাণিক বডি, আমরা দেখছি যে মেজর 5 প্রাণাস, দেয়ার আর মেজর 5 প্রাণাস, উদানা, প্রাণা, সামানা, আপানা, ব্যানা। তার মানে এই যে 5টি মেজর প্রাণা, তাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় তারা অপারেটিভ থাকে, তারা বিভিন্ন জায়গায় ফাংশন করে এবং সেই ফাংশনগুলোকে রেগুলেট করে। তো এই প্রাণার যদি ব্যালেন্স আমাদের শরীরের মধ্যে থাকে, সেখানেও আবার হোমিওস্ট্যাসিস আসবে। তাহলে ব্যালেন্স যদি থাকে থ্রু আউট দ্য বডি, the pranas, those are functional at different parts of the body, তাহলে আমরা কিন্তু ওই রেসপেক্টে আমরা হেলদি। যেমন ফিজিক্যাল আসপেক্টে আমরা হেলদি, সেটা আমাদের ফিজিওলজিক্যাল ফাংশনস, আমাদের ফিজিক্যাল ফিটনেস, এগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। এরপরে যেটা আলোচনায় আসে সেটা হচ্ছে মাইন্ড বডি। প্রত্যেক মানুষের মধ্যে মন আছে। মাইন্ডকে কী করে আমরা ডিফাইন করতে পারি? খুব সাধারণভাবে যদি আমরা বলি, তাহলে মাইন্ড ইজ দ্য কনগ্লোমারেশন অফ থটস। এবং আমাদের মাইন্ড, আমাদের যে সেন্স অর্গানগুলো আছে, সেই সেন্স অর্গান বাইরের জগতের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম, এবং আমাদের মাইন্ড কিন্তু তার দ্বারা প্রভাবিত হয়। মাইন্ডের প্রধানত 3টি ফাংশন, একটা হচ্ছে পারসেপশন, মেমারি অ্যান্ড ইগো, মন, বুদ্ধি, অহংকার, 3টি। তো এখানে গোয়িং এগেনস্ট দ্য কসমিক ল, দেয়ার আর সার্টেন ইটার্নাল লজ, কসমিক লজ। যদি আমরা আমাদের মাইন্ডকে কসমিক লয়ের যে আমাদের ডিকটাম বা আমাদের যে সেই অনুযায়ী যদি ফাংশন করে, তাহলে ইট ইজ ওকে। কিন্তু যদি এখানে ইমব্যালেন্স ঘটে, তাহলেই কিন্তু আমাদের মধ্যে স্ট্রেস তৈরি হয়, আমাদের মধ্যে ইমব্যালেন্স তৈরি হয়। কিন্তু এর পরের যে আমাদের অস্তিত্ব আছে, সেটাকে আমরা ইন্টালেক্ট
ম্যান আমরা বলি। ইন্টেলেক্ট হচ্ছে পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা। এবং মানুষের মধ্যেই এই ক্ষমতাটার প্রকাশ সব থেকে বেশি অন্যান্য প্রাণী জগতের অন্য প্রাণীর থেকে। কিন্তু আমাদের দুইটি মাইন্ড আছে, যে কি করব আর কি করব না, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এটা গাইড করে কি? এটা গাইড করে আমাদের কনসিয়েন্স। এবং যে সকল অ্যাকশান বা চেতনার ক্ষেত্রে মানুষ কিন্তু প্রত্যেকেই বুঝতে পারে হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ রং। তো চেতনার দ্বারা নিয়ন্ত্রিত মানুষের যে কাজ, সেগুলো কিন্তু মানুষের হ্যাপিনেসের দিকে সেটা যেতে সাহায্য করে। তাহলে ইন্টালেক্টের পরের যে ধাপ, সেটাকে কী বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে আনন্দময় স্টেট, আনন্দময় কোষা, দ্য ব্লিস লেয়ার অফ হিউম্যান এক্সিস্টেন্স, লিভিং উইথ কনসিয়াসনেস। তো স্টেট অফ কমপ্লিট হারমোনি অ্যান্ড পারফেক্ট হেলথ। একজন মানুষের যে এই টোটাল 5টা সত্তা আছে, সেটা নিয়ে যে একটা টোটাল স্মল ইউনিভার্স, আমরা বলেছি সিস্টেম থিওরিতে দুটো, একটা লার্জার সিস্টেম, একটা স্মলার সিস্টেম, এই দুটোর মধ্যে সুন্দর ব্যালেন্স রেখে যখন একজন মানুষ তার টোটাল যে এবিলিটিটা, তার যে পোটেনশিয়ালিটিটা ম্যানিফেস্ট করতে পারে, সেটাকেই বলা হচ্ছে যে আনন্দময় কোষ বা ব্লিস লেয়ার। এখন যোগের ক্ষেত্রে আমরা কতগুলো বিষয় যেটা আমরা দেখছি, যে আমরা সেই কোভিড সিচুয়েশান হোক বা যে কোনো রকমের প্যান্ডেমিক বা এপিডেমিক সিচুয়েশান হোক না কেন, বা নর্মাল সিচুয়েশান হোক না কেন, যোগার মধ্যে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ আছে। যোগা শুধুমাত্র দর্শন নয়, যোগা একটা জীবনচর্চার মাধ্যম। দিস ইজ এ প্রসেস অলসো, এবং ইট ইজ অ্যাপ্লাইড, মানে এটাকে অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হয়। শুধুমাত্র পড়াশুনোর মধ্যে দিয়ে একে আয়ত্ত করা যায় না, পড়াশুনোর মধ্যে দিয়ে জ্ঞান অর্জন হয়, কিন্তু এর বেনিফিট পেতে গেলে, এর উপকারিতা পেতে গেলে একে অনুশীলনের মধ্যে দিয়ে সেটা অর্জন করতে হয়। তো ফিজিক্যাল লেয়ার, যেটা আমরা ফিজিক্যাল ফ্রেমের কথা বলেছি, সেখানে কি কি যোগের আমরা রয়েছে, আমরা একটু যদি দেখি তাহলে দেখা যাবে যৌগিক ডায়েট, সেখানে কতগুলো প্রিন্সিপল আছে যৌগিক ডায়েটের। যেমন আমাদের যে টোটাল স্টমাক আছে, তার অর্ধেক অংশ আমাদের ফুড থাকবে, অর্ধেক জল থাকবে, অর্ধেক থাকবে এমটি। এবং সেই খাদ্য সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এরকমভাবে খাদ্যের নানান উপাদান আছে, খাদ্যের প্রক্রিয়া আছে, কিভাবে সেটি রন্ধন করা দরকার। তাহলে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের খাদ্য, এই ধরনের সমস্ত বিষয় কিন্তু যোগের মধ্যে আলোচনা করা রয়েছে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই ক্রিয়াস, ক্লিনজিং প্রসেসেস অফ দ্য ইন্টারনাল অর্গানস, লুজেনিং অ্যান্ড ডিফারেন্ট লুজেনিং মুভমেন্টস, যৌগিক আসানাস, যৌগিক পশ্চার্স। এই যৌগিক পশ্চার এগুলো ইউজফুল ফর রিমুভিং ফিজিক্যাল সিমটমস অফ দ্য এলিমেন্টস। তো এরপরে আমরা যদি যাই, সেখানে দেখতে পাবো যে আমরা যে ক্রিয়া আছে আমাদের মধ্যে, সে ক্রিয়ার ফাংশনটা কী? ক্লিনস দ্য ইন্টারনাল অর্গানস। যেমন আমাদের চোখ, নাক, আমাদের লাং, স্টমাক, এই যে ইন্টারনাল অর্গানগুলো আছে, এগুলো ক্লিন করার কিন্তু সেই অর্থে কোনো সিস্টেম আলাদা করে নেই, কিন্তু যোগের মধ্যে এই ধরনের সিস্টেম দীর্ঘদিন ধরে এটা ডেভেলপ করেছে, এবং এটি পরীক্ষিত। অ্যাক্টিভেটস অ্যান্ড রিভাইটালাইজেস দিজ অর্গানস, টোনিং আপ দ্য ফাংশনস অফ দিস অর্গানস। এবং মূলত 6টি মেজর ক্রিয়ার নাম আমরা জানি: নেতি, ধৌতি, কপালভাতি, বস্ত্রী, তটকা, নৌলি। তো এর সঙ্গে সঙ্গে লুজেনিং মুভমেন্টস আছে। লুজেনিং মুভমেন্টস কী করে? ইট রিল্যাক্সেস আওয়ার জয়েন্টস, স্ট্রেচ অ্যান্ড রিল্যাক্স মাসেলস অ্যান্ড ইমপ্রুভ পাওয়ার অ্যান্ড স্ট্যামিনা। যৌগিক আসনা, তার মেজর ফাংশনগুলো যদি আমরা দেখি: ফিজিক্যাল রিভাইটালাইজেশন, ডিপ রিল্যাক্সেশন অ্যান্ড মেন্টাল কামনেস। এর সঙ্গে সঙ্গে যে প্রাণায়াম, আমরা প্রাণিক বডির কথা বলছিলাম, দ্য রেগুলেশন অফ ভাইটাল এনার্জি ফ্লো থ্রু আউট দ্য বডি। এবং কোনো একটা জায়গায় যদি মেজর ফ্লো অফ প্রাণা হয়, তাহলে ওভারফ্লো, সারপ্লাস ফ্লো অফ প্রাণা। কোথাও যদি কম ফ্লো অফ প্রাণা হয়, তাহলে ডেফিসিয়েন্সি অফ প্রাণা। ডেফিনেটলি এই যে ইমব্যালেন্স ইন দ্য প্রাণিক সিস্টেম অ্যাট প্রাণিক লেভেল, এইটা কিন্তু মানুষের যে দীর্ঘদিন ধরে যদি এটা হয়, তাহলে কিন্তু তার ভাইটালিটির কিন্তু সমস্যা হয়। এরপরে যেটা আছে, সেটা আমরা যদি বলতে পারি যে মেডিটেশন। মেডিটেশন হচ্ছে এমনই একটা প্রক্রিয়া যে একজন মানুষের যে টোটাল কনসাসনেস, সেই কনসাসনেস ডেভেলপ করতে সাহায্য করে, কামনেস অফ মাইন্ড সেটা নিয়ে আসে। এবং এখানে দেখা যাবে
যে মেডিটেশনের মধ্যে দিয়ে একজন মানুষ তার যে স্মল ইউনিভার্স তার সঙ্গে সঙ্গে তার যে লার্জার ইউনিভার্স আউটসাইড দ্য সিস্টেম অ্যান্ড ইন্টারনাল সিস্টেম সেই দুটির মধ্যে সুন্দরভাবে কানেকশান ঘটায়। তো আমাদের এই যে আলোচনা হলো আজকের এই বিষয়ে, আলোচনাটাকে আমরা যদি কনক্লুড করি তাহলে দেখা যাবে হেলথ ইজ এভরিবডিজ নেসেসিটি। স্বাস্থ্য সকলের জন্যই প্রয়োজন, অ্যান্ড হেলথ ইজ এ ফান্ডামেন্টাল রাইট অলসো। ইলনেস অ্যান্ড ওয়েলনেস আর টু different sides of a spectrum. Different medical models have been developed for dealing with illness and health condition. এবং এই যে মডেলগুলো এর মধ্যে বায়োসাইকোসোশ্যাল মডেল ইজ দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ মডেল। এবং ওয়েলনেসকে আমরা দেখছি আলটিমেট এখনকার আমাদের যে টার্গেট, সেই ওয়েলনেস ইজ দ্য স্টেট অফ ওয়েলবিং which is achieved by an individual. এটাকে অর্জন করতে হয় through some practice and lifestyle modifications. এবং যোগা is a good means for wellness and living a good life. নমস্কার, thank you all. Good afternoon. We are at the fag end of this program. It's now time to extend our thanks to all of you who actively participated in the program to make the program a success. All the respected members digitally connected with us through this platform, myself, Dr. Bishwadip Mitra, joint convener of this program, and the convener of this program, Dr. Monisha Mondol, on behalf of Gushkara Mahavidyalaya, like to take this opportunity to extend our thanks, our heartfelt gratitude to Professor Shumanta Kumar Mondol of Vishwabharati University and Dr. Sanjeev Mridha of Jadavpur University for their enlightening and very informative speech, which will help us fight this COVID situation. I like to extend thanks to Professor Dr. Shapun Kumar Pan, principal of this college, who guided us all the way for the event to make it a success. Thanks to our IQAC coordinator, Professor Taraknath Dotto sir, for his constant encouragement. I wish to extend our thanks to all the participants for their sincere participation, without whom this program could never been a success. We also like to thank all our teachers and non-teaching staff members who are a constant source of encouragement. It would be a betrayal if we don't particularly extend our thanks to Sri Brajendranath Adhikari, our technical expert, without whom this program could never been a success. They are in constant vigil and always help us and did all the things in the technical arena to make you reach to you comfortably and in a very systematic manner. So thanks to all of you. Stay safe, stay at home, be happy. Thank you all.